হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে ক্লাস 11-এর যে সেকেন্ড চ্যাপ্টারটি আছে ট্যাক্সোনমি ও সিস্টেমেটিক্স, সেই চ্যাপ্টারের যে তোমাদের 4টি পার্ট ছিল, তার প্রথম 2টি পার্ট তোমাদের আগের ভিডিওতে আপলোড করা আছে। যারা এখনো দেখোনি ভিডিওটি, অবশ্যই তারা দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। তো আজ আমি তোমাদের সাথে তার বাকি 2টি পার্ট আলোচনা করব। তো যেই বাকি 2টি পার্টের মধ্যে ফার্স্ট আছে ট্যাক্সোনমি ও হায়ারার্কি, আর সেকেন্ড আছে দ্বিপদ নামকরণ, বাইনোমিয়াল নোমেনক্লেচার অর্থাৎ দ্বিপদ নামকরণ। তো ফার্স্ট আমরা যেটি আলোচনা করব সেটি হলো ট্যাক্সোনমি হায়ারার্কি। তাহলে ফার্স্ট আমাদের আলোচনার বিষয় হলো ট্যাক্সোনমিক হায়ারার্কি। এই ট্যাক্সোনমিক আর হায়ারার্কি দুটি অর্থ কি? প্রথমত আমরা ট্যাক্সোনমি সম্পর্কে আমরা আগের ভিডিওতে বিস্তারিত জেনেছিলাম। তারপরেও আমরা একটু মনে করার চেষ্টা করি যে ট্যাক্সোনমি অর্থাৎ হলো কোনো জীবের শনাক্তকরণ, নামকরণ ও শ্রেণীবিন্যাসকে বলা হয় ট্যাক্সোনমি। তাহলে আমরা ট্যাক্সোনমি সম্পর্কে কি জেনেছিলাম? কোন জীবের শনাক্তকরণ, নামকরণ আর শ্রেণীবিন্যাস, এই 3টি পদ্ধতির সাহায্যে আমরা ট্যাক্সোনমি সম্পর্কে জেনেছিলাম। এরপর আমরা জানবো হায়ারার্কি শব্দের অর্থ কি। তাহলে হায়ারার্কি শব্দের অর্থ কি? হায়ারার্কি শব্দের অর্থ হলো বিভিন্ন স্তরকে, অর্থাৎ কতকগুলো স্তরকে উপরের স্তরের সাথে অন্তর্ভুক্তি করার পদ্ধতিকেই বলা হয় হায়ারার্কি। অন্তর্ভুক্তি করার পদ্ধতিকে তাহলে বলা হয় হায়ারার্কি। তাহলে হায়ারার্কি সম্পর্কে আমরা কি জানলাম? কতকগুলো নিম্ন স্তরকে তার উপরের স্তরের সাথে যার মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয় সেটি হলো হায়ারার্কি। তাহলে এর ডেফিনেশন হিসেবে আমরা কি বলতে পারি? এর ডেফিনেশন হিসেবে আমরা বলতে পারি যে বিভিন্ন এককের সাহায্যে নিম্ন স্তরকে উপরের স্তরের সাথে অন্তর্ভুক্তি বা শ্রেণীবিন্যাসকে বলা হয় হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাস। তাহলে এই হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাস কি? তাহলে আমরা হায়ারার্কি সম্পর্কে জানলাম যে কতগুলো নিম্ন স্তরকে তার ঊর্ধ্ব স্তরের সাথে যেভাবে অন্তর্ভুক্তি করা হয় সেটি হলো হায়ারার্কি। আর হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাস কি? যে শ্রেণীবিন্যাসের মাধ্যমে এই দুটিকে অন্তর্ভুক্ত করা হয় সেটি হলো হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাস। এই হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাসটি বিজ্ঞানী লিনিয়াস 1758 খ্রিস্টাব্দে এটি প্রথম হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাসটি প্রবর্তন করেন এবং এর কিছু 7টি ধাপের মধ্যে এটি অন্তর্ভুক্তি করেন। তাহলে 7টি ধাপ কি আমরা দেখব? এর 7টি ধাপ হলো, প্রথমে হলো কিংডম অর্থাৎ রাজ্য, তারপর হলো পর্ব, তারপর হলো শ্রেণী, তারপর হলো বর্গ, তারপর হলো গোত্র, গণ, আর শেষে হলো প্রজাতি। তাহলে দেখো 1 2 3 4 5 6 7, তাহলে এই 7টি ধাপে। তাহলে বিজ্ঞানী লিনিয়াস যখন হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাসটি প্রবর্তন করেন তখন কি করেছিলেন? তিনি 7টি স্তর অর্থাৎ 7টি ধাপের মধ্যে কি জীবের অন্তর্ভুক্তিকরণ করেছিলেন। তাহলে এই 7টি ধাপ কি? রাজ্য মানে হলো কিংডম, তাহলে এই রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই 7টি ধাপের মধ্যে তিনি অন্তর্ভুক্তিকরণ করেছিলেন। এরপর এই 7টি ধাপ কি হয়েছিল? পরবর্তীকালে কি হয়েছিল? এর মডিফাই হয়েছিল, অর্থাৎ এর মডিফিকেশনের পরে এটি কি হয়েছিল? এর মধ্যে অধি বা উপ এর মধ্যে অ্যাড হয়েছিল।
তাহলে অধি বা উপ অ্যাড হলে কি হবে, তাহলে দেখো এই অধি বা উপ অ্যাড হয়ে কি করেছিল, এটি অনেকটি বড় একটি ধাপে পরিবর্তন হয়েছিল। যেমন রাজ্য উপরাজ্য, পর্ব উপবর্গ, শ্রেণী উপশ্রেণী, বর্গ উপবর্গ, গোত্র উপগোত্র, এইভাবে কি হয়েছিল একটি লম্বা এই অন্তর্ভুক্তিকরণের এই স্তরগুলো হয়েছিল। তারপর পরবর্তীকালে বিজ্ঞানী সিম্পসন কি করেছিলেন, এই স্তরগুলিকে কি করেছিলেন 21টি ধাপে অন্তর্ভুক্তি করেছিলেন। এই 21টি ধাপ কি কি, এই 21টি ধাপ হলো রাজ্য উপরাজ্য, পর্ব উপপর্ব, শ্রেণী উপশ্রেণী, বর্গ উপবর্গ, গোত্র উপগোত্র, এইভাবে করে প্রজাতির পরে ভ্যারাইটি শেষে ক্লোন অ্যাড করেছিলেন। এভাবে তিনি 21টি মোট ধাপ তৈরি করেছিলেন। ঠিক একইভাবে কি হয়, উদ্ভিদ আর প্রাণী জগতের শ্রেণীবিন্যাস দেখা যায়। তো আমরা উদ্ভিদ বলতে আমরা একটি আম গাছের ক্ষেত্রে আমরা দেখব যে এর শ্রেণীবিন্যাসটি কিভাবে হচ্ছে। তাহলে আমের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা আমের বিজ্ঞানসম্মত নাম সবাই জানি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তাহলে এর আগের গুলি কি কি আমরা সেগুলি দেখব। তাহলে দেখো এই রাজ্য, আমের রাজ্য হলো প্ল্যান্ট কিংডম, তারপর হলো এই রাজ্যের পর উপরাজ্য হলো ফ্যানেরোগেমিয়া। উপরাজ্যের পর হলো বিভাগ। এর বিভাগ কি, এর বিভাগ হলো অ্যাঞ্জিওস্পার্মি। তারপর দেখো রাজ্য হলো কি প্ল্যান্ট কিংডম, তারপর আমরা উপরাজ্য দেখলাম ফ্যানেরোগেমিয়া, এরপর বিভাগ দেখলাম অ্যাঞ্জিওস্পার্মি, এরপর হবে শ্রেণী হলো ডাইকটিলিডনি, শ্রেণীর পরে বর্গ হলো স্যাপিনডেলিস, আর গোত্র হলো অ্যানাকার্ডিয়েসি, আর গণ আমরা সবাই জানি ম্যাঙ্গিফেরা, আর এই প্রজাতি হলো ইন্ডিকা। তাহলে এই হলো আমের কি হলো অবস্থান বা আম গাছের অবস্থান। তাহলে আম গাছের অবস্থান আমরা কি জানলাম, আমরা আম গাছের বিজ্ঞানসম্মত নাম আমরা ঠিক এরকম লিখি না, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তারপর এরকম আমরা এটা আম গাছের বিজ্ঞানসম্মত নাম এরকম লিখি। তাহলে গণ আর প্রজাতিটা আমরা নিই। তাহলে এই আম গাছের তাহলে রাজ্য কি, এর রাজ্য হলো প্ল্যান্ট কিংডম অর্থাৎ উদ্ভিদ জগৎ। তারপর হলো এর উপরাজ্য কি, উপরাজ্য হলো ফ্যানেরোগেমিয়া। তারপর হলো এর বিভাগ কি, বিভাগ হলো অ্যাঞ্জিওস্পার্মি। আর শেষে হলো শ্রেণী হলো ডাইকটিলিডনি। তারপর বর্গ স্যাপিনডেলিস, গোত্র হলো অ্যানকার্ডিয়েসি, আর গণ হলো ম্যাঙ্গিফেরা, আর প্রজাতি হলো ইন্ডিকা। তাহলে আমরা আম গাছের মাধ্যমে আমরা দেখতে পেলাম, আম গাছের মাধ্যমে আমরা কি এর স্তরটা বেশ শ্রেণীবিন্যাসটি লক্ষ্য করলাম। এরপর এটি হলো একটি উদ্ভিদের ক্ষেত্রে। এরপর যদি আমরা কোনো প্রাণীর ক্ষেত্রে দেখি, তাহলে আমরা এরকম ভাবে দেখবো তার আরো মধ্যে ভার্টিব্রেটা, ন্যাথোস্টোমাটা, মানে তার আরো যেগুলি আছে প্রাণীদের ক্ষেত্রে সেগুলো আমরা লক্ষ্য করব। এই হলো আমাদের ট্যাক্সোনমি ও হায়ারার্কি। তাহলে ট্যাক্সোনমি কি, কোনো জীবের শ্রেণীবিন্যাস, নামকরণ আর শনাক্তকরণ, এই তিনটে পদ্ধতির সাহায্যে আমরা ট্যাক্সোনমিটা জানতে পারলাম। আর আমরা শ্রেণীবিন্যাস বা হায়ারার্কি সম্পর্কে কি জানতে পারলাম, বা হায়ারার্কি আর শ্রেণীবিন্যাস সম্পর্কে কি জানতে পারলাম, যে বিভিন্ন এককের সাহায্যে। দেখো বিভিন্ন একক, এগুলো কি রাজ্য, উপরাজ্য, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এগুলো এক একটি একক। এই এককগুলোর সাহায্যে কি হয়, নিম্ন স্তরের উদ্ভিদ বা প্রাণীকে তার উপরের স্তরের সাথে যুক্ত করা কি বলা হয়, এই হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাস। তাহলে দেখো
এই যে একটার সাথে একটা লিঙ্ক, একটার সাথে একটা লিঙ্ক, এগুলি হলো হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাস, যেগুলি আমরা একটা উদ্ভিদ অর্থাৎ আম গাছের সাহায্যে আমরা একটি লক্ষ্য করলাম যে এটি কি প্ল্যান্ট কিংডম অর্থাৎ একটি একক দিয়ে তৈরি। দেখো বিভিন্ন এককের সাহায্যে কি হয়, অন্তর্ভুক্তি করা হয়। তাহলে এইভাবে আমরা হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাসটি করতে পারি। এটি আমরা একটি উদ্ভিদের ক্ষেত্রে জানলাম। এরপর যদি আমরা প্রাণীর ক্ষেত্রে জানতে চাই তাহলে আমরা মানুষ সম্পর্কে দেখি। তাহলে যদি আমরা প্রাণীর ক্ষেত্রে জানতে চাই তাহলে দেখো আমি তোমাদের মানুষের এই শ্রেণীবিন্যাসটি দেখাবো। তাহলে মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমো সেপিয়েন্স। হোমো সেপিয়েন্স। তাহলে এই হোমো সেপিয়েন্স, তাহলে আমরা এটুকু বুঝলাম যে হোমো সেপিয়েন্স অর্থাৎ হোমোটা হলো গণ আর সেপিয়েন্সটা হলো প্রজাতি, যেটা আমরা আগের ভিডিওতে আমরা এটি বুঝেছিলাম। এরপর আমরা দেখব যে এটি কিভাবে এর শ্রেণীবিন্যাস হচ্ছে। তাহলে প্রথম যেটি আমরা দেখব সেটি হলো এর রাজ্য। তাহলে এর রাজ্য কি? এর রাজ্য হলো অ্যানিম্যালিয়া। অ্যানিম্যালিয়া। তারপর হলো এর পর্ব। এর পর্ব অর্থাৎ ফাইলাম। এর ফাইলাম কি? ফাইলাম হলো করডাটা। তারপর হলো এর শ্রেণী অর্থাৎ ক্লাস। এর ক্লাস হলো ম্যামেলিয়া। ম্যামেলিয়া। তারপর হলো এর বর্গ। এর বর্গ কি? এর বর্গ হলো প্রাইমেট। প্রাইমেটস। তারপর হলো এর গোত্র। এর গোত্র কি? এর গোত্র হলো হোমিনিডিয়া। বা তারপর হলো এর গণ কি? গণ হলো হোমো আর প্রজাতি হলো সেপিয়েন্স। তাহলে আমরা ম্যাঙ্গিফেরা ইন্ডিকা অর্থাৎ একটি উদ্ভিদ জগতের একটি উদ্ভিদের আমরা এই শ্রেণীবিন্যাসে দেখলাম। এরপর আমরা একটি প্রাণী অর্থাৎ আমরা মানুষের শ্রেণীবিন্যাসে দেখলাম কি এর রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এই যে এটা আছে এর মধ্যে আমরা রাজ্য দেখলাম অ্যানিমালিয়া। তারপর আমরা পর্ব দেখলাম কি? পর্ব হলো করডাটা। তারপর আমরা শ্রেণী দেখলাম। শ্রেণীতে আমরা কি দেখলাম? এটি হলো ম্যামেলিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। আর বর্গ কি? প্রাইমেটস। গোত্র হলো হোমিনিডিয়া আর গণ হলো হোমো আর প্রজাতি হলো সেপিয়েন্স। তাহলে এটি হলো মানুষ অর্থাৎ একটি প্রাণীর কি হয় শ্রেণীবিন্যাস। এইভাবে আমরা এই হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাসটি করতে পারি। এরপর আমরা জানবো দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ অর্থাৎ বাইনোমিয়াল নোমেনক্লেচার। এটি আমরা কিভাবে জানবো দেখো। তো ফার্স্ট আমরা জানবো দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার। এই দ্বিপদ নামকরণ আমরা এখান থেকে বুঝতে পারছি যে দ্বিপদ অর্থাৎ দুটি পদ যুক্ত যে নামকরণ সেটি হলো দ্বিপদ নামকরণ। তাহলে এই দুটি পদ কি কি? প্রথমেরটি হলো গণ আর তারপর হলো প্রজাতি। এই গণ আর প্রজাতি আমরা যখন প্রজাতি সম্পর্কে ধারণা আমরা যখন এর আগের ভিডিওতে আমরা পড়েছিলাম তখন আমরা এটি আমাদের কনসেপ্ট ক্লিয়ার ছিল যে সেকেন্ডটি হবে প্রজাতি। এই যে দ্বিপদ অর্থাৎ দুটি পদ যুক্ত একটি গণ আর একটি প্রজাতি এটি হলো দ্বিপদ নামকরণ। তাহলে এই দ্বিপদ নামকরণ করার জন্য কিছু নিয়মাবলী লাগবে। তার আগে আমরা জেনে নিই যে এই দ্বিপদ নামকরণ কে প্রবর্তন করেন। এই দ্বিপদ নামকরণটি প্রবর্তন করেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তাহলে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তার 1753 খ্রিস্টাব্দে সিস্টেমা স্পিসিস প্ল্যান্টারাম এই গ্রন্থটিতে প্রথম প্রবর্তন করেন। তাহলে এই যে দ্বিপদ নামকরণ এই দ্বিপদ নামকরণটি কি 1753 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তার কি হয় স্পিসিস প্ল্যান্টারাম নামক গ্রন্থে এটি প্রথম আবিষ্কৃত করেন বা প্রবর্তন করেন। তাহলে এই দ্বিপদ অর্থাৎ দুটি পদ যুক্ত যে নামকরণ সেটি নামকরণের জন্য কয়েকটি পদ্ধতি তিনি
বলে যান যে এই অবলম্বন করলে তবেই হবে। এই কিছু পদ্ধতি কিগুলি কি কি? তাহলে দ্বিপদ নামকরণের পদ্ধতি, দ্বিপদ নামকরণের পদ্ধতি। তাহলে দ্বিপদ নামকরণের পদ্ধতি কি হয়? ফার্স্ট, তার আগে বলে নি, এই যে 1753 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কেরোলাস লিনিয়াসের স্পিসিস প্ল্যান্টারামে যেমন এর উল্লেখ আছে, তেমন পরবর্তীকালে 1758 খ্রিস্টাব্দে কি হয়, তার স্পিসিস সিস্টেমা ন্যাচারি তেও তিনি উল্লেখ করেন। তাহলে এই যে বিজ্ঞানী কেরোলাস লিনিয়াস 1753 খ্রিস্টাব্দে তার স্পিসিস প্ল্যান্টারামে প্রথম এই দ্বিপদ নামকরণটি উল্লেখ করলেও পরবর্তীকালে কি করেন, তিনি সিস্টেমা ন্যাচারি নামক তার গ্রন্থে তিনি আবার এটি উল্লেখ করেছিলেন। তাহলে এই দ্বিপদ নামকরণ করার ক্ষেত্রে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। যেমন সর্বপ্রথম যেটি পদ্ধতি, এই পদ্ধতির কি হবে, ল্যাটিন হরফে এটি হতে হবে, ল্যাটিন শব্দে এটি লিখতে হবে। তারপর কি করতে হবে, তারপর করতে হবে এটি বাঁকা হাতের হরফে লিখতে হবে, বাঁকা হাতের হরফে এটি লিখতে হবে। তারপর কি হবে, এটি রোমান অক্ষর ব্যবহার করতে হবে, অক্ষর ব্যবহার করতে হবে। আর কি করতে হবে, এই দ্বিপদ নামকরণ পদ্ধতিতে আর করতে হবে এই যে গণ আর প্রজাতি কি হবে, এই গণ ও প্রজাতির নাম কিন্তু পৃথক হবে। তাহলে গণ ও প্রজাতির নাম পৃথক হবে, বা একই গণের অন্তর্ভুক্ত প্রজাতি কিন্তু বা একই বর্গের অন্তর্ভুক্ত গণের সব নাম কিন্তু আলাদা আলাদা হতে হবে, সেটি একই হলে হবে না। আর কি করতে হবে, আর করতে হবে উদ্ভিদ আর প্রাণী, উদ্ভিদ আর প্রাণীর ক্ষেত্রে তার গণ প্রজাতির নাম কিন্তু পৃথক থাকতে হবে। যদি এটি কোনো কোনো ক্ষেত্রে একই থাকলেও কোনো সমস্যা হবে না, তবে এটি সংশোধন করার চেষ্টা করতে বলা হয়েছে। তাহলে উদ্ভিদ আর প্রাণীর গণ বা প্রজাতি পৃথক থাকলেই ভালো। তারপর আর কি বলা হয়েছে, আর বলা হয়েছে যে এই যে গণ আর প্রজাতি এটি হলো এই যে দ্বিপদ, আর এরপর প্রজাতির পর যেটি উপপ্রজাতি আছে সেটি কিন্তু ত্রিপদ যুক্ত হতে হবে। তাহলে উপপ্রজাতি ত্রিপদ যুক্ত হতে হবে, ত্রিপদ যুক্ত হতে হবে। আর কি হবে, আর হতে হবে কি 1753 খ্রিস্টাব্দের আগে যদি কোনো নাম থাকে তাহলে সেই নাম কিন্তু গ্রাহ্য করা হবে না। তাহলে 1753 খ্রিস্টাব্দের আগের নাম গ্রাহ্য করা হবে না, গ্রাহ্য করা হবে না। তারপর কি হবে, যদি কোনো নাম যদি পরিবর্তন করতে লাগে তাহলে কি হবে, সেই নামটি কি করতে হবে, প্রথমে যে বিজ্ঞানীর যে গণ প্রজাতির নাম সেটা লিখতে হবে, তারপর কি হবে এর বিজ্ঞানীর নাম লিখতে হবে, ব্র্যাকেটে কি করবে তারপর শেষের নামটা লিখতে হবে। তাহলে যদি কোনো নাম যদি সংশোধন করার থাকে তাহলে প্রথমে সেই নামটি গণ প্রজাতির নামটি উল্লেখ করবে, তারপর তার আগের বিজ্ঞানীর নাম লিখতে হবে, তারপর যেই নাম আবার নতুন যেটি আবিষ্কার করেছে সেই বিজ্ঞানীর নাম লিখতে হবে। এইভাবে কি হয়, আরো কিছু পদ্ধতিতে দ্বিপদ নামকরণ সম্পন্ন করা হয়। এইভাবেই আমরা পেয়েছি কি হোমো সেপিয়েন্স, এটি হলো গণ, এটি হলো প্রজাতি, আর এর যদি কোনো উপপ্রজাতি থাকে তাহলে সেটি আবার, অর্থাৎ দেখো এটি হলো গণ, প্রজাতি, উপপ্রজাতি। এইভাবে কি হয় দ্বিপদ নামকরণ করা হয়। এটি সবসময় কি হবে, কি বাঁকা হাতের অক্ষরে করতে হবে, আর এর নিচে অবশ্যই আন্ডারলাইন করতে হবে, আন্ডারলাইন করতে হবে। আর গণ আর প্রজাতির ক্ষেত্রে এর নিচে প্রত্যেকটি নিজেকে আন্ডারলাইন করতে হবে। এইভাবে আমরা কয়েকটি উদ্ভিদ ও প্রাণীর দ্বিপদ নামকরণ মুখস্থ রাখবো। তারপর আমরা দেখব ত্রিপদ নামকরণ। আমরা জানলাম দ্বিপদ নামকরণ, এরপর আমরা দেখব ত্রিপদ নামকরণ, যেটি তোমাদের এর আগেও অনেকবার আমি বলেছি। তাহলে দেখো ত্রিপদ নামকরণ, ত্রিপদ নামকরণ কি, ত্রিপদ নামকরণ আমি এর আগেও বলেছি যে এখানে গণ, প্রজাতি আর এখানে উপপ্রজাতি,
উপপ্রজাতিকেই বলা হয় ত্রিপদ নামকরণ। তাহলে ত্রিপদ নামকরণ কি? ত্রিপদ নামকরণ হলো কোনো একটি জীবের কি হয় গণ, প্রজাতি ও উপপ্রজাতি এইভাবে থাকলে এইটিকেই বলা হয় ত্রিপদ নামকরণ। ত্রিপদ, আর এর যে নামকরণটা হয় সেটি হলো ত্রিপদ নামকরণ। তাহলে ত্রিপদ নামকরণ কি আমাদের সবার ডাউট ক্লিয়ার? এরপর আমরা দেখবো অগ্রাধিকার আইন। অগ্রাধিকার আইন। তাহলে অগ্রাধিকার আইন সম্পর্কেও আমরা জেনেছি কি? অগ্রাধিকার আইন হলো যে 1753 খ্রিস্টাব্দের আগে যদি কোনো নাম থাকে তাহলে সেই নাম গ্রাহ্য করা হবে না, সেটি কিন্তু এই অগ্রাধিকার আইনের দ্বারাই। তাহলে অগ্রাধিকার আইনের দ্বারা কি জেনেছিলাম? যে 1753 খ্রিস্টাব্দের আগে যদি কোনো নাম থাকে তাহলে সেই নাম কি হবে? গ্রাহ্য করা হবে না। তারপর আমরা এই অগ্রাধিকার আইনের সাহায্যে আমরা কি জেনেছি? যদি কোনো উদ্ভিদ বা প্রাণী প্রজাতির ক্ষেত্রে যদি গণ ও প্রজাতির নাম যদি একই হয় বা একই প্রজাতির যদি দুটো নাম থাকে বা একাধিক নাম থাকে তাহলে 1753 খ্রিস্টাব্দের পরে যেটি হয়েছে সেটি গ্রাহ্য হবে। আর তা না হলে কি হবে? তার প্রাচীনতম গ্রন্থ অর্থাৎ এটি খ্রিস্টাব্দ এই বইটি পাবলিশ হওয়ার পর বা 1753 খ্রিস্টাব্দের পর যদি অনেক পর যদি কোনো কি হয় জীবের বা প্রজাতি যদি একাধিক নাম হয় তখন তাহলে কি হবে? যে প্রাচীনতম অর্থাৎ ফার্স্ট যেটি নামকরণ রাখা হয়েছে সেটি কিন্তু গ্রাহ্য হবে। গ্রাহ্য হবে। তাহলে এই হলো অগ্রাধিকার আইন। এরপর আমরা কিছু টার্ম জানবো, যেমন সিনোনিম। সিনোনিম। তারপর কি জানবো? টোটোনিম। টোটোনিম। তারপর জানবো টোপোনিম। তারপর জানবো হোমোনিম। হোমোনিম। এই চারটি টার্ম সম্পর্কে আমরা জানবো। ফার্স্ট আমরা জানবো সিনোনিম। তাহলে সিনোনিম কি? সিনোনিম হলো কোনো একটি প্রজাতির মধ্যে কি হয় গণ ও প্রজাতির একটি নাম থাকার সত্ত্বেও আবার একটি বিজ্ঞানসম্মত নাম থাকে এবং দুটোই এখানে স্বীকৃত পায়। অর্থাৎ একটি প্রজাতির মধ্যে কি হয় একাধিক বা একের বেশি দুটি কি হয় যদি বিজ্ঞানসম্মত নাম যদি প্রাধান্য পায় তাহলে সেটিকে বলা হয় সিনোনিম। তাহলে সিনোনিম কাকে বলে? এক বা একাধিক অর্থাৎ এক বা দুটি বিজ্ঞানসম্মত নাম প্রাধান্য পেলে তাকে বলা হয় সিনোনিম। তাহলে সিনোনিম কি? সিনোনিম হলো এক বা দুটি বা এক বা একের বেশি বিজ্ঞানসম্মত নাম যদি কোনো একটি প্রজাতির মধ্যে কি হয় যদি দুটি বিজ্ঞানসম্মত নাম যদি প্রাধান্য পায় তাহলে সেটিকে বলা হয় সিনোনিম। এর উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইয়া, চীন, টিয়া, চাইনেন্সিস আর ক্যামেলিয়া সাইনেন্সিস। তাহলে দেখো এই যে থিয়া চাইনেন্সিস এরই একটি বিজ্ঞানসম্মত নাম হলো ক্যামেলিয়া সাইনেন্সিস। এই দুটি নামে কি হলো এর বিজ্ঞানসম্মত নাম দুটি নামই প্রাধান্য পেয়েছে। আর এদের অস্তিত্ব কি বলা হয়? সিনোনাইমি। তাহলে সিনোনিম কাকে বলা হয়? সিনোনিম হলো কোনো একটি প্রজাতির মধ্যে একাধিক যদি বিজ্ঞানসম্মত নাম থাকে আর সেই নামটি যদি প্রাধান্য পায় তাহলে সেটি হলো সিনোনিম। আর এদের অস্তিত্ব কি বলা হয়? সিনোনাইমি। যেমন থিয়া চাইনেন্সিস আর ক্যামেলিয়া সাইনেন্সিস এর দুটি হলো উদাহরণ। এরপর আমরা টোটোনিম। টোটোনিম সম্পর্কে জানবো। টোটোনিম কি? টোটোনিম হলো কোনো একটি প্রজাতির গণ ও প্রজাতির কোনো জীবগোষ্ঠীর গণ ও প্রজাতির নাম যদি সেম হয় তাহলেই হবে সেটা কি
টোটোনিম। তাহলে টোটোনিম কাকে বলা হয়? টোটোনিম হলো কোনো একটি জীবগোষ্ঠীর গণ আর প্রজাতি দুটো নাম যদি একই থাকে তাহলে সেটি হয়ে যাবে কি টোটোনিম। যেমন ক্যাটলা, কাতলা মাছের কি হবে? ক্যাটলা ক্যাটলা। অর্থাৎ দেখো গণ আর প্রজাতি দুটোই কিন্তু সেম, তাহলে সেটি হলো টোটোনিম। এরপর আমরা টোপোনিম সম্পর্কে জানবো। টোপোনিম হলো কোনো একটি জীবের বাসস্থান অনুযায়ী যদি তার নাম হয় তাহলে সেটি হলো টোপোনিম। তাহলে বাসস্থান অনুযায়ী, বাসস্থান বা অঞ্চল অনুযায়ী, অঞ্চল অনুযায়ী অনুযায়ী জীবের নামকরণ কি বলা হয়? টোপোনিম। তাহলে টোপোনিম কি? টোপোনিম হলো কোনো একটি জীবের বাসস্থান বা অঞ্চল অনুযায়ী জীবের যদি নামকরণ হয় তাহলে সেটি হলো টোপোনিম। আর হোমোনিম কি? হোমোনিম হলো কোনো পৃথক গণ বা প্রজাতির যদি সেম নাম হয় তাহলে সেটি হবে হোমোনিম। তাহলে হোমোনিম কি? হোমোনিম হলো কোনো একটি পৃথক প্রজাতি বা গণের যদি একই নামকরণ হয় তাহলে সেটি হলো হোমোনিম। এই হোমোনিম আবার দুই প্রকারের হয়। এই হোমোনিম দুই প্রকারের হয়। একটি হলো প্রাইমারি অর্থাৎ গৌণ হোমোনিমস, আর অপরটি হলো সেকেন্ডারি। প্রাইমারি অর্থাৎ প্রাথমিক হোমোনিমস, আর সেকেন্ড হলো সেকেন্ডারি অর্থাৎ গৌণ হোমোনিমস। তাহলে দেখো এই হোমোনিমস হলো কোনো পৃথক গণ বা প্রজাতি যদি একই নামকরণ হয় তাহলে সেটি হলো হোমোনিম। আর এটি আবার দুই প্রকার, একটি হলো প্রাইমারি আর একটি হলো সেকেন্ডারি। তাহলে প্রাইমারি কাকে বলে? প্রাইমারি হলো একই গণভুক্ত প্রজাতি গোষ্ঠীর নামের একতা। আর গৌণ হোমোনিমস হলো একই গণভুক্ত প্রজাতি গোষ্ঠীর নামের অন্তর্ভুক্তি। তাহলে দেখো আমরা হোমোনিম সম্পর্কে কি জানলাম? হোমোনিম সম্পর্কে জানলাম যে পৃথক গণ আর প্রজাতি যদি একই হয় এর নামটি তাহলে সেটি হলো হোমোনিম। আর এটি আবার দুই প্রকার হয়, প্রাইমারি আর সেকেন্ডারি। তাহলে প্রাথমিক হোমোনিমস কাকে বলা হয়? যখন একই গণভুক্ত প্রজাতি গোষ্ঠীর কি হয় নামের একতা থাকে তাহলে সেটি হলো কি প্রাইমারি হোমোনিমস। আর সেকেন্ডারি কি? যদি তাদের অন্তর্ভুক্তি হয় তাহলে সেটি হলো সেকেন্ডারি হোমোনিমস। এর একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ইমপ্যাটিয়েন্স ক্যাপেন্সিস, আর এটি হলো হানবার্জ। আর ইমপ্যাটিয়েন্স ক্যাপেন্সিস মিরবার্জ। এটি হলো 1974 আর এটি 1975। তাহলে দেখো এই যে হোমোনিম অর্থাৎ ইমপ্যাটিয়েন্স ক্যাপেন্সিস হানবার্জ আর ইমপ্যাটিয়েন্স ক্যাপেন্সিস মিরবার্জ, তাহলে দেখো এই যে এর পরে যেটি হয় অর্থাৎ প্রথমে যে নামটি স্বীকৃত পায় তারপরে যে নামটি স্বীকৃত পাবে সেটি হলো ল্যাটার হোমোনিম। এই হলো তোমাদের হোমোনিম অর্থাৎ সমোচ্চারিত নাম। তো আমরা এরপর জানবো গণ ও প্রজাতির নামকরণের পদ্ধতি। তাহলে আমরা দ্বিপদ নামকরণের পদ্ধতি জানলাম, ত্রিপদ নামকরণের পদ্ধতি জানলাম, এবার জানবো আমরা গণ ও প্রজাতির নামকরণের পদ্ধতি। তাহলে কি হবে? গণ আর প্রজাতির নামকরণ হয় কিছু স্পেসিফিক ক্যারেক্টার দিয়ে। তাহলে দেখো আমরা এখানে গণ বা প্রজাতির নামকরণের পদ্ধতি জানবো। নামকরণের পদ্ধতি
তাহলে দেখো গণ অর্থাৎ জেনেরিক নেম, এটি নামকরণের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, অর্থাৎ এই জেনেরিক নেম বা গণের এটি কি হয় জেন্ডার দ্বারা কি হয় এটি সাফিক্সের কিছু বসে। তাহলে যদি আমরা দেখি ম্যাসকুলাইনের ক্ষেত্রে অর্থাৎ পুংলিঙ্গের ক্ষেত্রে এটি কি হয় পোগন বা আস দিয়ে যুক্ত হয়। আর কি হয় ফেমিনাইনের ক্ষেত্রে এটি আ বা ইস দিয়ে যুক্ত হয়। আর নিউট্রাল বা ক্লিপ লিঙ্গের ক্ষেত্রে এটি আম যুক্ত হয়। তাহলে এই যে গণের নাম আমরা যে বসাবো, এই গণের নামের ক্ষেত্রে আবার কি হয় দেখো ম্যাসকুলাইন, ফেমিনাইন আর নিউট্রাল জেন্ডারের ক্ষেত্রে কি হয় চেঞ্জ হয়ে যায়। যখন ম্যাসকুলাইন জেন্ডার তখন সেটা পোগন বা আস যুক্ত হয়, যখন ফেমিনাইন জেন্ডার সেটা এ বা ইস যুক্ত হয়, আর যখন নিউট্রাল জেন্ডার তখন সেটা আম যুক্ত হয়। যেমন যদি আমরা একটি উদাহরণ বলি ম্যাসকুলাইনের ক্ষেত্রে যেমন হলো পলিপোগন। তারপর যদি ফেমিনাইনের ক্ষেত্রে আমরা বলতে যাই এ হলো রোজা, তারপর ইজ এর ক্ষেত্রে আমরা বলতে পারি এরিস, তারপর আমের ক্ষেত্রে আমরা বলতে পারি অর্থাৎ নিউট্রাল বা ক্লিপ লিঙ্গের ক্ষেত্রে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি লাইকোপোডিয়াম। তাহলে দেখো আমরা গণের নামটাও কিন্তু আমরা এই জেন্ডার দ্বারা আমরা চেঞ্জ করতে পারি। তাহলে ম্যাসকুলাইনের ক্ষেত্রে পোগন বা আস এর সাফিক্সে বসবে, আর ফেমিনাইনের ক্ষেত্রে এ বা ইস সাফিক্সে বসবে, আর নিউট্রাল বা ক্লিপ লিঙ্গের ক্ষেত্রে এর সাফিক্সে আম বসবে। এইভাবে আমরা জেন্ডার দ্বারা করতে পারি। এছাড়াও আমরা আরো কিছু পয়েন্ট দ্বারা করতে পারি, সেটি হলো কোনো বিশেষ ব্যক্তির নাম অনুসারে। তাহলে ব্যক্তির নাম অনুসারে আমরা করতে পারি। তাহলে ব্যক্তির নাম অনুসারে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, ব্যক্তির নাম অনুসারে আমরা করতে পারি যে যেমন বিজ্ঞানী লিনিয়াসের নাম ক্ষেত্রে আমরা এটি করতে পারি। তারপর ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার নাম অনুসারে আমরা করতে পারি ভিক্টোরিয়া। তারপর আমরা এটি কি করতে পারি ব্যক্তির নাম অনুসারে। এরপর আমরা জীবের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য অনুযায়ী করতে পারি। তাহলে জীবের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য অনুযায়ী আমরা এই গণের নাম চেঞ্জ করতে পারি। এরপর আমরা বাসস্থানের নাম অনুসারে করতে পারি, বাসস্থানের নাম অনুসারে। আর আমরা গণের নাম কি কি অনুসারে করতে পারি, আর আমরা গণের নাম করতে পারি কাব্যিক বা পৌরাণিক অনুসারে। আর আমরা করতে পারি স্থানীয় অঞ্চল বা ভাষা অনুসারে। তাহলে আমরা এই গণের ক্ষেত্রে কি জানলাম, এই গণ বা জেনারিক নেমটি কি হয় জেন্ডার দ্বারা এর কিন্তু এটা সাফিক্সে বসে। আর আমরা এই যে গণের নামটি আমরা কিছু বিশেষ কারণ দিয়ে আমরা এটি গণের নামটি রাখতে পারি। যেমন প্রথম যেটি হলো কোনো ব্যক্তির নাম অনুসারে। তাহলে কোনো ব্যক্তির নাম অনুসারে যদি আমরা কোনো গণের নাম রাখি তাহলে সেটি হলো ভিক্টোরিয়া। বিজ্ঞানী লিনিয়াসের নাম অনুসারে আমরা তারপর দিতে পারি। তারপর জীবের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, তাহলে জীবের কিছু যদি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যেমন জলাভূমিতে জন্মায় বলে এই জীবের নাম হয়েছে হাইগ্রোফিলিয়া। তাহলে জীবের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য অর্থাৎ জলাভূমিতে জন্মানো একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, তার জন্য নাম হচ্ছে হাইগ্রোফিলিয়া। এরপর বাসস্থানের নাম অনুসারে যেমন হলো অরাকো প্রদেশ অনুযায়ী এর নাম হয়েছে অ্যারাকোরিয়া। এরপর দেখো কাব্যিক বা পৌরাণিক নাম অনুসারে কি হয়েছে কাব্যিক বা পৌরাণিক অর্থাৎ নিমফদের অনুযায়ী এর নাম হয়েছে নিমফাকা। এরপর দেখো স্থানীয় অঞ্চল ও ভাষা অনুসারে কি
স্থানীয় অঞ্চল ও ভাষা অনুযায়ী এবং সংস্কৃত নাম অনুযায়ী হয়েছে ব্র্যান্ডা। তাহলে দেখো এই গণের নামটাও কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্যের দ্বারা চেঞ্জ হয়েছে, যেমন কি ব্যক্তির নাম অনুসারে ভিক্টোরিয়া, বিজ্ঞানী লিনিয়াস, তারপর জীবের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যেমন জলাভূমির জন্য হাইগ্রোফিলিয়া, এরপর রয়েছে বাসস্থানের নাম অনুসারে অরিকা, প্রদেশের অনুযায়ী অরাকারিয়া, এরপর হলো কাব্যিক বা পৌরাণিক অনুসারে হলো নিম দেবীর ক্ষেত্রে বা নিম জলদেবীর ক্ষেত্রে এর নাম হচ্ছে নিমফাকা, আর স্থানীয় অঞ্চল ও ভাষা অনুযায়ী এর নাম হচ্ছে ভান্ডা, যেটি হলো সংস্কৃত নাম অনুসারে হয়েছে, সংস্কৃত নাম অনুসারে হয়েছে। এইভাবে আমরা কি করি, গণের নামকরণ করি। এরপর আমরা দেখব প্রজাতির নামকরণ কিভাবে করা হয়। প্রজাতি বা স্পেসিফিক এপিথেট বা স্পেসিফিক এপিথেট, এই স্পেসিফিক এপিথেট অর্থাৎ প্রজাতি, এটি সম্পর্কে আমরা কি জেনেছিলাম, এটি সম্পর্কে আমরা জেনেছিলাম যে এটি গণের পরে বসে এবং এটি ছোট হাতের অক্ষরে অর্থাৎ স্মল লেটারে এটি লিখতে হবে। এবার এই স্পেসিফিক এপিথেটের নামকরণ কিভাবে হবে, এই স্পেসিফিক এপিথেটের নামকরণ হয় কোনো বিজ্ঞানীর নাম অনুসারে, বিজ্ঞানীর নামানুসারে। বিজ্ঞানীর নাম অনুসারে কিভাবে করতে পারি, যেমন বিজ্ঞানী হুকের নাম অনুসারে হয় ইরিস হুকারি। দেখো এখানে দেখো গণ ও প্রজাতি, অর্থাৎ দেখো এটি দেখো ক্যাপিটাল লেটার লিখলাম আর এটি স্মল লেটার লিখলাম। দেখো তাহলে আমরা কি বলেছিলাম যে এই প্রজাতিটি কি স্মল লেটারে হবে, তাহলে ইরিস হুকারি। এরপর আমরা লিখবো বিজ্ঞানী নাম অনুসারে হয়েছে, তারপর আমরা কোনো জীবের বাসস্থান অনুযায়ী, জীবের বাসস্থান অনুযায়ী হয়। বাসস্থান অনুযায়ী প্রজাতির কিভাবে নামকরণ হয়, বাসস্থান যেমন সোলানাম ইন্ডিকা। দেখো এই সোলানাম ইন্ডিকা অর্থাৎ এটি ইন্ডিয়ান নাম অনুসারে হয়েছে সোলানাম ইন্ডিকা। এছাড়া আমরা এর আগে যেটি পড়েছিলাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এগুলো কিন্তু দেখো ভারতের নাম অনুসারে এর প্রজাতির নাম হয়েছে ইন্ডিকা। এরপর আমরা দেখব কোন বিজ্ঞানী নাম অনুসারে দেখলাম জীবের বাসস্থান অনুযায়ী, এরপর জীবের কিছু বৈশিষ্ট্য অনুযায়ী দেখব, জীবের কিছু বৈশিষ্ট্য অনুযায়ী, জীবের কিছু বৈশিষ্ট্য অনুযায়ী আমরা কি দেখলাম, জীবের কিছু বৈশিষ্ট্য অনুযায়ী অর্থাৎ এখানে অ্যালবা অর্থ হলো সাদা, তাহলে এখানে আমরা দেখব রোজা অ্যালবা। এবার আমরা এর আগে একটু মনে করি, আমরা যখন গণের নামকরণ পড়ছিলাম তখন আমরা সাফিক্সে কিছু আমরা পড়েছিলাম, যেমন সেটি হলো ম্যাসকুলাইনের ক্ষেত্রে কি হয়, ফেমিনাইনের ক্ষেত্রে কি হয়, নিউট্রাল জেন্ডারের ক্ষেত্রে কি হয় সেটা আমরা দেখেছিলাম। তাহলে দেখো এখানে দেখো ইরিস আর এখানে দেখো রোজা, তাহলে এটি কি, এগুলো হলো স্ত্রীলিঙ্গ। তাহলে দেখো এইভাবে আমরা গণের কি বললাম নামটাও আমরা বুঝতে পারলাম যে এইভাবে গণের নাম হয় আর এইভাবে প্রজাতির নামকরণ হয়। তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি একটি মনোযোগ দিয়ে সহকারে বুঝলে তোমরা এটি অবশ্যই ভালো করে বুঝতে পারবে। তো দেখা হবে পরের ভিডিওতে। সো বাই, হ্যাভ এ নাইস ডে।